জি ম্যাম। তো এখানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন যদি আমরা হচ্ছে 1 ধরে নিই, তাহলে ফাইনাল কনসেন্ট্রেশন কত হবে এখান থেকে আমরা বের করতে পারবো। আর এখানে হচ্ছে তার যে করেসপন্ডিং যে টাইমটা দরকার সেই টাইমটাও দেওয়া আছে। তাহলে আমরা এই দুইটা মান থেকে এই রিঅ্যাকশনের জন্য কে এর মান বা রেট কনস্ট্যান্ট এর মান বের করে নিতে পারবো। ঠিক আছে? সেই রেট কনস্ট্যান্টটা আবার আমরা দ্বিতীয় ধাপে কি করব, 100% কমপ্লিট হতে যেই সময়টা লাগবে সেই টি এর মান বের করার জন্য ব্যবহার করব। তাহলে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের কাইনেটিক্স হচ্ছে এটা, কে ইকুয়াল টু এরকম দেওয়া আছে। তো আমরা হচ্ছে মান বসিয়ে দিলে পাই 1/5 যদি কমপ্লিট হয় তাহলে বাকি থাকবে 5 ভাগের 4 ভাগ। তাহলে ফাইনাল কনসেন্ট্রেশন এটা বসিয়ে দিলে আমরা কে এর মান বের করতে পারবো। তারপর আবার বলেছে কি 100% কমপ্লিশন, 100% কমপ্লিট করতে গেলে কি হবে, ফাইনাল কনসেন্ট্রেশন কি হতে হবে বলো তো? রিঅ্যাকট্যান্টের ফাইনাল কনসেন্ট্রেশন 0 হয়ে যেতে হবে না? যদি পুরো রিঅ্যাকট্যান্ট যদি প্রোডাক্টে উৎপন্ন হয়ে যায় তাহলে তার রিঅ্যাকট্যান্ট কোনো বাকি থাকবে না। বাকি থাকবে না। তাহলে নিচের যে টার্মটা সেটা হয়ে যাবে 0। এখন নিচের টার্মটা 0 হয়ে গেলে আমরা মান পাবো টি এর 100% কমপ্লিশনের জন্য যে সময় সেটার মান পাবো ইনফিনিটি। তো এই ক্ষেত্রে এইভাবে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে ফরওয়ার্ডিং একমুখী যে রিঅ্যাকশন গুলো আছে সেগুলো বলা যায় যে 100% কখনোই কমপ্লিট হয় না। ঠিক আছে? বা 100% কমপ্লিট হতে ইনফিনিটি সময় লেগে যায়, অসীম সময় লেগে যায়। এরকম বেশ কিছু সিম্পল আরো কিছু রিঅ্যাকশন আছে। কি বলেছে যে 50% of a first order reaction is complete in 23 minutes. Calculate the time required to complete 90% of the reaction. এটাও পারবা। আচ্ছা, এখন যে টপিকটা আসছে সেটা হচ্ছে হাফ লাইফ ফর এ সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের যে কাইনেটিক্সটা আমাদের ছিল সেটাকে সাজালে আমরা এরকম ভাবে লিখতে পারি। এটা আরেকবার তোমাদেরকে একটু দেখিয়ে দিই এটা কিভাবে আসলো। সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন কাইনেটিক্স যখন আমরা বের করেছিলাম আমরা প্রথমে এই ইকুয়েশনটা পেয়েছিলাম। এই ইকুয়েশনটাকে আমাদের রিঅ্যারেঞ্জ করে ফাইনাল ইকুয়েশন নেওয়া হয়েছিল। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাই, কেটি সমান সমান রিঅ্যাকট্যান্টের হচ্ছে ফাইনাল কনসেন্ট্রেশন মাইনাস 1 বাই ফাইনাল কনসেন্ট্রেশন মাইনাস 1 বাই ইনিশিয়াল কনসেন্ট্রেশন। তাহলে আমরা আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমের জন্য ইকুয়েশনটাতে চলে যাই। এটা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের জন্য কেটি সমান সমান 1 বাই ফাইনাল কনসেন্ট্রেশন মাইনাস 1 বাই ইনিশিয়াল কনসেন্ট্রেশন। আচ্ছা, এখন হাফ লাইফের জন্য কি হবে, ফাইনাল কনসেন্ট্রেশন হবে ইনিশিয়াল কনসেন্ট্রেশনের হাফ। তাহলে কেটি হাফ সমান সমান মান বসিয়ে দিয়ে আমরা জাস্ট এই ইকুয়েশনটা পাবো। টি হাফের জন্য আমরা পাবো সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের জন্য হচ্ছে 1 বাই কে ইন্টু ইনিশিয়াল কনসেন্ট্রেশন। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের যে হাফ লাইফ সেটা হবে সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক তার ইনিশিয়াল কনসেন্ট্রেশনের, রিঅ্যাকট্যান্টের ইনিশিয়াল কনসেন্ট্রেশনের ব্যস্তানুপাতিক হাফ লাইফ। আচ্ছা, এখন আরেকটা টপিক আসছে যে হাউ টু ডিটারমাইন দ্য অর্ডার অফ এ রিঅ্যাকশন। একটা রিঅ্যাকশনের অর্ডার কত হবে, সিঙ্গেল অর্ডার হবে নাকি অর্ডার হবে 2 নাকি 3 বা কত, সেটা ডিটারমাইন করার বেশ কিছু পদ্ধতি আছে। আমরা আজকে দুইটা পদ্ধতি নিয়ে
আলোচনা করব। এক হচ্ছে গ্রাফিক্যাল মেথড। গ্রাফিক্যাল মেথডে হচ্ছে ধরে নে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের কাইনেটিক্সটা প্রথমে ধরে নিই। তো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন কাইনেটিক্স থেকে আমরা এই ইকুয়েশনটা পাই। এই ইকুয়েশনটাকে আমাদেরকে সাজাতে হবে y = mx + b এই সূত্র অনুযায়ী, এই ইকুয়েশন অনুযায়ী। তারপর y ভার্সেস x যে আমরা প্লট বসালে আমরা যে স্লোপটা পাবো সেই স্লোপ থেকে হচ্ছে আমরা হচ্ছে ফার্স্ট অর্ডার এই রিঅ্যাকশনটাকে ফার্স্ট অর্ডার নাকি সেকেন্ড অর্ডার সেটা বের করতে পারবো। তাহলে এটাকে প্রথমে সাজিয়ে নিলে আমরা কি পাবো? এই পাশে থাকবে ln a - x, এই পাশে থাকবে -kt + ln a। তাহলে এখানে y = mx + b অনুযায়ী এটা তো কনস্ট্যান্ট, m হচ্ছে -k। আচ্ছা, তাহলে আমরা প্লট বসাবো কার ভার্সেস কি? ln a/a - x, এটা এই পাশে নিয়ে এসেছে, এবং t। আচ্ছা, তাহলে এই প্লটটা যদি আমরা পাই তাহলে এরকম একটা গ্রাফ পাওয়া যাবে। ঠিক আছে? কি বলেছে? হেন্স if ln a/a - x is plotted against t and straight line results, the corresponding reaction is of first order. If a curve is obtained, যদি হচ্ছে স্ট্রেট লাইন না পাওয়া যায় তাহলে সেই রিঅ্যাকশনটা ফার্স্ট অর্ডার হবে না। একইভাবে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রেও একই রকম পদ্ধতিতে আমরা বের করতে পারবো। আরেকটা পদ্ধতি আজকে শিখবো, সেটা হচ্ছে ইউজিং হাফ লাইফ পিরিয়ড। আচ্ছা, আমরা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের যখন হাফ লাইফ বের করলাম তখন আমরা একটা কথা বলেছিলাম যে হাফ লাইফ সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের হাফ লাইফ হবে সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক তার ইনিশিয়াল কনসেন্ট্রেশনের। তাহলে একইভাবে থার্ড অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে হাফ লাইফ ব্যস্তানুপাতিক হবে ইনিশিয়াল কনসেন্ট্রেশনের দ্বিঘাতের। যদি তাহলে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের জন্য দেখতে পাচ্ছি ইনিশিয়াল রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশনের পাওয়ার হচ্ছে 1, থার্ড অর্ডারের জন্য 3 - 1। তাহলে nth অর্ডারের জন্য হবে এর কনসেন্ট্রেশনের উপরে যে পাওয়ার হবে সেটা হচ্ছে n - 1। এখন সিম্পল ভাবে আমরা এই n এর মান কিভাবে বের করতে পারবো সেটা হচ্ছে যে দুই ধরনের আমাদের হচ্ছে দুইটা এক্সপেরিমেন্ট চালাতে হবে একই রিঅ্যাক্ট্যান্টের উপর দুইটা এক্সপেরিমেন্ট চালিয়ে আমরা দুইটা হচ্ছে হাফ লাইফ পাবো। ঠিক আছে? দুইটা আলাদা ইনিশিয়াল কনসেন্ট্রেশনের জন্য দুইটা আলাদা হাফ লাইফ পাবো। তো সেই দুটাকে যদি আমরা হচ্ছে অনুপাত গণনা করি তাহলে পাবো কি T2 / T1 ইকুয়াল টু হবে A1 / A2 পাওয়ার হচ্ছে n - 1। উভয় পাশে লগ নিয়ে আমরা যে সিম্পল একটা ইকুয়েশন পাবো সেটা হচ্ছে n ইকুয়াল টু বা অর্ডার ইকুয়াল টু 1 প্লাস লগ T1 ভাগ T2 / log A2 ভাগ A1। যেমন এখানে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া আছে। In the reduction of nitric oxide, 50% reaction was completed in 108 seconds when initial pressure was 336 মিলিমিটার মার্কারি। ইনিশিয়াল প্রেসার যখন হচ্ছে 336 তখন হাফ লাইফ হচ্ছে 108 সেকেন্ড। আবার ওই রিঅ্যাকশনেরই যখন আমরা হচ্ছে এত 288 মিলিমিটার এরকম প্রেসারের হচ্ছে গ্যাস বা নাইট্রিক অক্সাইড নিয়ে কাজ করব তখন আমরা হাফ লাইফ পাবো 147 সেকেন্ড। তাহলে এই দুটা মান আমরা এই ইকুয়েশনে বসিয়ে দিব। T2 এবং T1 এর মান জানা আছে, A1 A2 এর মান জানা আছে। মান বসিয়ে দিয়ে আমরা পাবো হচ্ছে n এর মান 3 হবে নাকি 2 হবে সেটা ক্যালকুলেশন করেই পাওয়া যাবে। তো মোটামুটি এই দুইটা পদ্ধতি সেটা হচ্ছে রিঅ্যাকশনের অর্ডার বের করার। আচ্ছা, এরপর আসবো হচ্ছে কলিশন থিওরি অফ রিঅ্যাকশন রেটস।
কি বলেছে, according to this theory a chemical reaction takes place only by collisions between the reacting molecules. আচ্ছা, আরো কিছু কথা আছে এখানে, দুইটা বিষয়ের উপর খেয়াল রাখতে হবে। the colliding molecules must possess sufficient kinetic energy to cause the reaction. যে রিঅ্যাক্টেন্ট মলিকিউলগুলো আছে তাদের মধ্যে হচ্ছে সাফিসিয়েন্ট কাইনেটিক এনার্জি থাকতে হবে। এবং 2 নাম্বার স্টেপ কি হচ্ছে, দ্য রিঅ্যাক্টিং মলিকিউলস মাস্ট কলিড উইথ প্রপার ওরিয়েন্টেশন। তাদের জিওমেট্রিতে যে ওরিয়েন্টেশনে তারা হচ্ছে একে অন্যের সাথে কলিড করবে সেটার উপরও রিঅ্যাকশন নির্ভর করবে। কাইনেটিক এনার্জির ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে একটা রিঅ্যাকশন কমপ্লিট হতে যে এনার্জি ব্যারিয়ারটা থাকে, যেটাকে বলা হয় সাধারণত অ্যাক্টিভেশন এনার্জি, সেই পরিমাণ এনার্জি বা সেই পরিমাণ কাইনেটিক এনার্জি সেই মলিকিউলগুলোর মধ্যে বা রিঅ্যাক্টিং মলিকিউলগুলোর মধ্যে থাকতে হবে, তাহলেই তারা সেই ব্যারিয়ারটা পার করে প্রোডাক্টে উৎপন্ন হবে। ব্যাস এতটুকুই কথা। আর হচ্ছে কারেক্ট ওরিয়েন্টেশন বলতে যে হচ্ছে এখানে লেখা আছে the correct orientations is that which ensure direct contact between the atoms involved in the breaking and forming of bonds. যে রিঅ্যাক্টিং মলিকিউলগুলো আছে বা অ্যাটমগুলো আছে তাদের মধ্যে হচ্ছে যে কলিশনটা হবে সেটা কারেক্ট ওরিয়েন্টেশনে হবে, যেন যে রিঅ্যাক্টিং মলিকিউলগুলো আছে তাদের মধ্যে ডিরেক্ট কন্টাক্ট হয়। ঠিক আছে, যেমন এখানে একটু ফিগার দ্বারা বোঝানো হয়েছে ইফেক্টিভ কলিশন। দেখো এখানে এ বি, এটা হচ্ছে রিঅ্যাক্টিং মলিকিউল আছে, এরা হচ্ছে কি হবে কারেক্ট ওরিয়েন্টেশনে যদি হচ্ছে কলিড করে তাহলে প্রোডাক্ট উৎপন্ন করবে। যদি ইনইফেক্টিভ কলিশন হয়, ইনইফেক্টিভ বলতে সেই সঠিক ওরিয়েন্টেশনে হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে প্রোডাক্ট উৎপন্ন হবে না, কলিশনটা বৃথা যাবে। আর হচ্ছে যে কলিশন থিওরি অনুযায়ী এই যে তাদের যে রেট, এই রিঅ্যাকশনের যে রেট সেটা নির্ভর করবে কিছু ফ্যাক্টরের উপর। যেমন 1 নম্বর হচ্ছে ফ্র্যাকশন অফ মলিকিউলস হুইচ পজেস সাফিসিয়েন্ট এনার্জি টু রিঅ্যাক্ট, যে কাইনেটিক এনার্জি সাফিসিয়েন্ট কাইনেটিক এনার্জি ওয়ালা যে মলিকিউলগুলো আছে সেই মলিকিউলের পরিমাণের উপর। আরেকটা ফ্যাক্টর কি, প্রবাবল ফ্র্যাকশন অফ দ্য কলিশন উইথ ইফেক্টিভ ওরিয়েন্টেশন, ইফেক্টিভ ওরিয়েন্টেশনে যে মলিকিউলগুলো কলিড করছে সেটার উপর। আর কলিশন ফ্রিকোয়েন্সি, কত বারবার হচ্ছে নাকি অল্প সংখ্যক কলিশন হচ্ছে সেটার উপর। এই 3টা বিষয়ের উপর কলিশন থিওরি অনুযায়ী রিঅ্যাকশনের রেট ডিপেন্ড করবে। আচ্ছা, এটা একটা সিম্পল বিষয় আছে যে ইফেক্ট অফ ইনক্রিজ অফ টেম্পারেচার অন রিঅ্যাকশন রেট, এটা আমরা সবাই জানি। প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস যদি আমরা হচ্ছে একটা রিঅ্যাকশনের টেম্পারেচার বাড়াই তাহলে তার রেট কতখানি বেড়ে যাবে বলতো? তার রেটটা কিরকম হবে? 2 থেকে 3 গুণ। পক্ষে ডাবল হয়ে যায়। আচ্ছা, এখানে আরেকটা টপিক আছে পড়ার মতো, টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ রিঅ্যাকশন রেট এন্ড আরহেনিয়াস ইকুয়েশন। আরহেনিয়াসের একটা ইকুয়েশন আছে যেটা 1 নম্বরে দেওয়া আছে, 1 নম্বর ইকুয়েশনে বলা হয়েছে। সেই ইকুয়েশনটা একটা সিম্পল রিলেশনশিপ বিটুইন দ্য rate constant K for a reaction and the temperature of the system. রেট কনস্ট্যান্ট এবং টেম্পারেচারের সাথে যে সম্পর্কটা সেটা আরহেনিয়াসের ইকুয়েশন থেকে আমরা পাই। এই ইকুয়েশনের আরেকটা অ্যাপ্লিকেশন কি, এই ইকুয়েশন থেকে আমরা কোন রিঅ্যাকশনের অ্যাক্টিভেশন এনার্জি কত হবে সেটা বের করতে পারবো। কিভাবে বের করব? প্রথমে উভয় পাশে লন নিয়ে নেওয়া হয়, লন নিয়ে আমরা মিউট করে ফেলো তো, মিউট করে ফেলো।
তো উভয় পাশে কি বললাম, আর্হেনিয়াসের ইকুয়েশনের উভয় পাশে লন নিয়ে আমরা যে ইকুয়েশনটা পাই সেটা হচ্ছে লন কে ইকুয়াল টু মাইনাস ইএ বাই আর টি প্লাস লন এ। লনের বদলে লগ নিয়ে হচ্ছে কাজটা করেছে। এখন এখানে কথা হচ্ছে যে দুইটা আলাদা টেম্পারেচারে আমরা দুইটা আলাদা কনস্ট্যান্ট পাবো, রেট কনস্ট্যান্ট পাবো। সেইটার মধ্যে সম্পর্কটাও ইকুয়েশন 4 এ দেওয়া হয়েছে। আচ্ছা, এখন আসছে হচ্ছে ক্যালকুলেশন অফ ইএ ইউজিং আর্হেনিয়াস ইকুয়েশন। আর্হেনিয়াসের ইকুয়েশন থেকে অ্যাক্টিভেশন এনার্জি এর মান বের করা। আমরা আর্হেনিয়াসের ইকুয়েশনকে উভয় পাশের লন নিয়ে একটা সিম্পল ইকুয়েশন পেয়েছিলাম। সেই ইকুয়েশনটাকে আমরা এভাবে সাজাতে পারি y ইকুয়াল টু mx প্লাস b এই সূত্রতে ফেলতে পারি। তাহলে y এর মান হবে এখানে ln k আর মাইনাস ইএ বাই আর হচ্ছে আমাদের স্লোপ আর x হচ্ছে 1/t। তাহলে স্লোপ হচ্ছে এই ইকুয়েশন থেকে আমরা দেখতে পারি স্লোপ হচ্ছে মাইনাস ইএ ভাগ আর। আর এর মান তো আমরা জানি, এবং একটা হচ্ছে কোনো রিঅ্যাকশন থেকে ডাটা নিয়ে আমরা ln k ভার্সেস 1/t একটা প্লট করব। তাহলে যে স্ট্রেট লাইন পাবো সেই স্ট্রেট লাইনের স্লোপ বের করব কিভাবে। এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। লম্ব বরাবর থাকবে হচ্ছে ln k ডিফারেন্স, এই পয়েন্ট থেকে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট পর্যন্ত ln k ডিফারেন্স। আবার ভূমিতে হচ্ছে এই মান থেকে এই মান পর্যন্ত 1/t এর ডিফারেন্স। এই দুটো ভাগ করে আমরা স্লোপের মান পাবো। আর হচ্ছে আমাদের যে ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকবে সেখানে এই স্লোপের মানটা দেওয়া থাকবে। এই স্লোপের মানটা হচ্ছে মাইনাস ইএ বাই আর এর সমান। এই দুটার মান বসিয়ে দিলে আমরা হচ্ছে আর এর মান যেহেতু কনস্ট্যান্ট অ্যাক্টিভেশন এনার্জির মান পেয়ে যাব। তো সেরকম একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখি। দ্য ভ্যালুজ অফ দ্য রেট কনস্ট্যান্ট কে, এই রিঅ্যাকশনের জন্য রেট কনস্ট্যান্টের মান ডিটারমাইন্ড এট সেভারাল টেম্পারেচার। একটা প্লট করা হয়েছে ln k ভার্সেস 1/t। একটা স্ট্রেট লাইন দিয়েছে of which the slope was found to be minus এত। What is the activation energy of the reaction? বলা হয়েছে যে নাইট্রোজেন পেন্টাঅক্সাইডের যে ডিকম্পোজিশন সেই রিঅ্যাকশন থেকে আমরা হচ্ছে ln k বা হচ্ছে প্রথমে রেট কনস্ট্যান্ট বের করা হয়েছে, দেন ln k ভার্সেস 1/t এই প্লটটা থেকে যে স্লোপটা পাওয়া গেছে সেটা হচ্ছে -1.2 × 10⁴। এখান থেকে আমাদের অ্যাক্টিভেশন এনার্জি বের করতে হবে। জাস্ট স্লোপের মান আমরা বসিয়ে দিব এবং -r দিয়ে গুণ করে দেব। তাহলে যে রেজাল্টটা পাওয়া যাবে সেটা হচ্ছে সেই রিঅ্যাকশনের জন্য অ্যাক্টিভেশন এনার্জি। এটা হচ্ছে কি বলেছে যে ক্যালকুলেশন অফ ইএ বা অ্যাক্টিভেশন এনার্জি ফ্রম দ্য ভ্যালুজ অফ কে এন্ড টু টেম্পারেচারস। এটা তো প্রথমেই দেখা হয়েছে আমাদের। এই সম্পর্কিত এই ইকুয়েশন সম্পর্কিত একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, সেটা হচ্ছে জাস্ট সিম্পল সূত্র বসিয়ে দিলেই হয়ে যায়। The gas phase reaction between methane and diatomic sulfur is given by the equation. মিথেনের সাথে সালফার রিঅ্যাকশন করে কার্বন ডাই সালফাইড এবং H2S হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করছে। 550 ডিগ্রি সেলসিয়াসে রেট কনস্ট্যান্ট হচ্ছে 1.1, 625 ডিগ্রি সেলসিয়াসে রেট কনস্ট্যান্ট হচ্ছে 6.4। তাহলে অ্যাক্টিভেশন এনার্জির মান বের করো। এই ইকুয়েশনে মানগুলো আমরা বসিয়ে দিলেই পেয়ে যাব অ্যাক্টিভেশন এনার্জির মান। আচ্ছা, এখানে বেশ কিছু সিম্পল কথা আছে যে সিমultaneous রিঅ্যাকশন। একটা রিঅ্যাকশন বিভিন্ন ভাবে ঘটতে পারে। কনসিকিউটিভ রিঅ্যাকশন, প্যারালাল রিঅ্যাকশন, রিভার্সিবল অর অপোজিং রিঅ্যাকশন। কনসিকিউটিভ রিঅ্যাকশন কি, যে মনে করি প্রথমে একটা রিঅ্যাকট্যান্ট থেকে একটা হচ্ছে মিডল একটা কম্পাউন্ড তৈরি হয়, এ থেকে হয়তো বি উৎপন্ন হয়, সেই বিটা আবার ডিকম্পোজ করে প্রোডাক্ট উৎপন্ন হয়, সেটা হচ্ছে কনসিকিউটিভ রিঅ্যাকশন। প্যারালাল রিঅ্যাকশন হচ্ছে যেখানে দুই ধরনের রিঅ্যাকশন প্যারালালি ঘটতে থাকে, রিঅ্যাকট্যান্ট একই রকম থাকে কিন্তু দুই রকম কম্পাউন্ড পাওয়া যায়। আর রিভার্সিবল রিঅ্যাকশন সম্পর্কে আমরা সবাই জানি। প্যারালাল রিঅ্যাকশনের একটা খুব সিম্পল উদাহরণ হচ্ছে এই যে ব্রোমোবেনজিন থেকে অর্থো ডাইব্রোমোবেনজিন উৎপন্ন হয় এবং প্যারাডাইব্রোমোবেনজিনও উৎপন্ন হয়। এই দুটো রিঅ্যাকশন প্যারালালি ঘটতে থাকে। এগুলো জাস্ট সিম্পল কিছু বিষয় আছে, এগুলো জাস্ট একটু রিডিং দিলেই হয়ে যাবে।
আমরা এখন ম্যাম এগুলি কোন বই থেকে পড়তেছেন? ভলেন্টুলের বই থেকে, আচ্ছা Essentials of Physical Chemistry। আর ছোট্ট একটা বিষয় আছে, ট্রানজিশন স্টেট থিওরি। আচ্ছা, প্রথমে বলে নিই, অ্যাক্টিভেশন বা কলিশন যে থিওরি ছিল আমরা পড়লাম, সেটাতে বেশ কিছু লিমিটেশন আছে। যেমন প্রথম লিমিটেশনটা হচ্ছে যে এই রিঅ্যাকশনটা বা এই থিওরিটা হচ্ছে সিম্পল গ্যাসিয়াস রিঅ্যাকশনের ক্ষেত্রে প্রযোজ্য হয়। তারপর হচ্ছে স্টেরিক ইফেক্ট যদি থাকে, স্টেরিক ইফেক্ট বলতে যে সেই মলিকুলগুলো যদি কোনো সাথে কোনো বড় কোনো গ্রুপ যদি হচ্ছে যুক্ত থাকে, তাহলে সেক্ষেত্রে কিভাবে রিঅ্যাকশনটা সংঘটিত হবে সে সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয় না। এরকম বেশ কিছু লিমিটেশন থাকার জন্য পরবর্তীতে ট্রানজিশন স্টেট থিওরি নামে একটা থিওরি পস্টুলেট করা হয়েছে। আরেকবার একটু বলেন না কেন আসছে ট্রানজিশন থিওরি? কি বললে বুঝতে পারলাম না। আমি ট্রানজিশন থিওরিটা কেন আসছে আরেকবার একটু বলেন। ও আচ্ছা, কলিশন থিওরির বেশ কিছু লিমিটেশন পাওয়া গেছে, ঠিক আছে। এই লিমিটেশন গুলো জন্য পরবর্তীতে আরো একটা থিওরি দেওয়া হয়, ট্রানজিশন স্টেট থিওরি। ট্রানজিশন স্টেট থিওরি আর একটা নাম হচ্ছে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স থিওরি। আচ্ছা, এই থিওরি অনুযায়ী কি বলা হয়েছে, the reactant molecules form a transition state or activated complex which decomposes to give the products। তো এই থিওরিটাকে এখানে আরেকটু বিস্তারিতভাবে বলা হয়েছে। তো সিম্পলি বলতে গেলে যে রিঅ্যাক্টেন্ট গুলো আছে প্রথমে একটা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি করবে বা একটা ট্রানজিশন কমপ্লেক্স তৈরি করবে, যেটা ডিকম্পোজ করে প্রোডাক্টে উৎপন্ন হবে। প্রথমে কি হয় যে দুই বা দুই ধরনের যে রিঅ্যাক্টেন্ট গুলো আছে সেগুলো তাদের কাইনেটিক এনার্জি নিয়ে তাদের একে অন্যের দিকে হচ্ছে অ্যাপ্রোচ করতে থাকবে, ঠিক আছে। অ্যাপ্রোচ করার পর এদের মধ্যে যে লাস্টে যে হচ্ছে ইলেকট্রন ক্লাউড আছে, সেই ইলেকট্রন ক্লাউডের হচ্ছে বিকর্ষণের জন্য তাদের কাইনেটিক এনার্জিটা বা তারা যে এনার্জি নিয়ে বা যে গতি নিয়ে হচ্ছে তারা আসছিল একে অপরের দিকে অ্যাপ্রোচ করছিল, সেটা কিছুটা মন্থর হয়ে যাবে, কিছুটা ধীর হয়ে যাবে। তখন কি হবে, কাইনেটিক এনার্জিটা পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হবে, ঠিক আছে। এবং সেকেন্ড স্টেপে কি হয় যে দুইটা যে রিঅ্যাক্টেন্ট গুলো মলিকিউল গুলো ছিল তাদের ইলেকট্রন ক্লাউড গুলো একে অন্যের সাথে পেনিট্রেট করবে বা অন্তর্ভুক্ত হবে। অন্তর্ভুক্ত হওয়ার ফলে এই অ্যাক্টিভেটেড কমপ্লেক্স উৎপন্ন করবে। অ্যাক্টিভেটেড কমপ্লেক্সে কি হয়, এখানে দেখো দুই ধরনের রিঅ্যাক্টেন্ট আছে, এ একটা আর একটা হচ্ছে বি সি। বি এবং সি এর মধ্যে একটা বন্ড আছে, আর আমাদের প্রোডাক্টটা হবে কি এ এবং বি এর মধ্যে বন্ড থাকবে, বি এবং সি এর মধ্যে বন্ডটা ভেঙে যাবে। তো এরা যখন হচ্ছে কাছাকাছি আসলো তখন কি হয়, এ এবং বি এর মধ্যে বন্ড গঠন হতে থাকে, সেটাকে বলা হয় পার্শিয়ালি একটা বন্ড ফর্মেশন হতে থাকে, সেটাকে হচ্ছে ডট ডট চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। অপর দিকে কি হবে, বি এবং সি এর মধ্যে যে বন্ডটা আগে থেকে ছিল সেই বন্ডটা উইক হতে থাকবে, আস্তে আস্তে সেই বন্ডটা ভেঙে যেতে থাকবে। তো এই যে অবস্থাটা, পার্শিয়ালি বন্ড ক্রিয়েট হচ্ছে এবং আরেকটা অলরেডি যে বন্ডটা ছিল সেই বন্ডটা হচ্ছে উইক হতে থাকছে, এই হচ্ছে যে কম্পাউন্ডটা গঠন করে, তখন সেটাকে বলা হয় হচ্ছে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স। দেন এই অ্যাক্টিভেটেড কমপ্লেক্স ডিকম্পোজ করে এ বি এবং সি প্রোডাক্ট গুলোতে ভেঙে যায়। এটাই বোঝানো হয়েছে ট্রানজিশন স্টেট থিওরিতে। আর অ্যাক্টিভেশন এনার্জি আমরা যে গ্রাফটা যখন দেখেছিলাম তখন এখানে বলা হয়েছে যে এই যে সর্বোচ্চ যে এনার্জিটা দরকার হয় সেটা হচ্ছে এই অ্যাক্টিভেট কমপ্লেক্সটা তৈরি করার জন্যই। তারপরে এরা ডিকম্পোজ করে প্রোডাক্ট উৎপন্ন করে ফেলে। এখানে দুইটা বিষয় আছে, এক্সোথার্মিক এবং এন্ডোথার্মিক রিঅ্যাকশনের জন্য। এখান থেকে আমরা দেখতে পারি যে রিঅ্যাক্টেন্টের এনার্জি হায়ার এনার্জি আর প্রোডাক্টের এনার্জি লোয়ার এনার্জি। তাহলে রিঅ্যাক্টেন্ট থেকে প্রোডাক্ট উৎপন্ন হতে গেলে ডেল ই পরিমাণ এনার্জি নির্গত হচ্ছে। আর এন্ডোথার্মিকের ক্ষেত্রে যেখানে আমাদের হচ্ছে এনার্জি দেওয়া লাগবে, কেন দেওয়া লাগবে, রিঅ্যাক্টেন্টের এনার্জি থেকে প্রোডাক্টের এনার্জি স্টেটটা বেশি, হায়ার স্টেটে থাকে, সেজন্য এই ডেল ই পরিমাণ এনার্জি প্রোভাইড করে এই রিঅ্যাকশনটাকে কমপ্লিট করতে হবে।
আর একটা বিষয় হচ্ছে যে অ্যাক্টিভেশন এনার্জি এন্ড ক্যাটালিস্ট। ক্যাটালিস্টের কি প্রভাব, কিভাবে ক্যাটালিস্ট কাজ করে। ক্যাটালিস্ট বিভিন্ন ভাবে কাজ করে। এখানে এক ধরনের মেকানিজম বলা হয়েছে যে অ্যাক্টিভেশন যে এনার্জিটা সেটা লো করে দেয়। ক্যাটালিস্ট উপস্থিত থাকলে সেই রিঅ্যাকশনের অ্যাক্টিভেশন এনার্জি লো করে দিয়ে সেই রিঅ্যাকশনটা ঘটতে সাহায্য করে। এটাই। ব্যাস এখানে এখান থেকে এ পর্যন্তই। এখানে বেশ কিছু তোমাদের স্যাম্পল কোশ্চেন দেওয়া আছে, এগুলো একটু দেখে নিও, তাহলে কোশ্চেন সম্পর্কে ধারণা পাবা। আমি একটু কোশ্চেন গুলো একটু অল্প অল্প করে একটু বলে দিলে ভালো হতো। কোশ্চেন যেই টপিকগুলো পড়ালাম সেগুলোই, ঠিক আছে। ম্যাথ গুলো ওখান থেকেই দেখো, যে ম্যাথ গুলো করালাম সেগুলোই। যেমন এখানে বেশ কিছু ডেফিনিশন টাইপের জিনিস দেওয়া আছে, তো এতক্ষণ যেগুলো পড়লাম সেখান থেকে কিরকম ভাবে ডেফিনিশন গুলো আসতে পারে সেই সম্পর্কে জানতে পারবা, ঠিক আছে। বা এই যে দেখো, ডেরাইভ ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ফর দ্য রেট কনস্ট্যান্ট অফ রিঅ্যাকশন অফ দ্য ম্যাম সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন কাইনেটিক্স বের করো। বলো। ম্যাম আমাদের একটা স্যাম্পল কোশ্চেন দিলে হইতো না, আমাদের যে সেমিস্টার ফাইনাল আগে। হ্যাঁ, ওটার জন্য হচ্ছে তোমাদের ক্লাস টেস্ট দেওয়া দরকার, বুঝেছো। তোমাদের এক একটা সেটের সম্ভবত 15 মার্কস করে থাকে, তাই না? 15 বা 14 মার্কস করে ম্যাম থাকে। এখনো তো ম্যাম আমরা সেমিস্টার কোনো পরীক্ষা দেইনি তো ম্যাম। 12 মার্কস থাকে, 12 মার্কস। 12 মার্কস? ও আচ্ছা আচ্ছা, 12 মার্কস না। তাহলে তোমাদের ম্যাথমেটিক্যাল, যেমন ধরো এখানে ডেফিনিশন বেশ কিছু দেওয়া থাকবে, তার সাথে 2টা হয়তো ম্যাথ থাকবে, ঠিক আছে। এরকম এখান থেকেই ধরে নাও না কেন, এই 3টা মিলে একটা সেট হয়ে যেতে পারে। তোমাদের বোর্ড ভাইভা কবে? ম্যাম এটা ডেট তো আপনারা দিবেন না? ও, আমি ভাবছি ডেট হয়ে গেছে। আচ্ছা, আমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ড সম্পর্কে পড়েছিলাম। কমপ্লেক্স কম্পাউন্ড থেকে তোমাদের একটা প্রবলেম ছিল যে এখানে মেটাল আয়ন আছে আর আছে লিগ্যান্ড আয়ন। মেটাল আয়ন এবং লিগ্যান্ড কিভাবে এই স্ট্রাকচারটা ফর্ম করছে বা এই রিং গুলা ফর্ম করছে সেটা সম্পর্কে তোমাদের কিছু প্রশ্ন ছিল। তো আমি এটা আঁকিয়ে দেখিয়েছি, ভিডিওটা করা আছে, আমি তোমাদের পরে আপলোড করে দেব গুগল ক্লাসরুমে। তো এই চ্যাপ্টার থেকে আমার কথা শোনা যাচ্ছে তো? জি ম্যাম। এই চ্যাপ্টার থেকে আমরা বেশ কিছু দূর আগিয়ে গেছিলাম, তো একটু আগানোর জন্য একবার একটু বলে নিই। কমপ্লেক্স কম্পাউন্ডে সেন্ট্রালে একটা মেটাল আয়ন থাকে এবং তার চারিধারে লিগ্যান্ড গুলো সজ্জিত থাকে। লিগ্যান্ড কোনগুলো? এই যে সাধারণত বলা হয় যে নিউট্রাল অ্যাটম,
যেগুলো হচ্ছে তাদের নন বন্ডিং ইলেকট্রন দ্বারা মেটাল আয়নের সাথে যুক্ত থাকে, সেগুলো হচ্ছে লিগ্যান্ড। কোঅর্ডিনেশন নাম্বার কি? কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে একটা মেটালের সাথে যতগুলো লিগ্যান্ড যুক্ত আছে সেটা হচ্ছে তাদের কোঅর্ডিনেশন নাম্বার। একটু মনে করিয়ে দিলাম। আমরা এই পর্যন্ত পড়েছিলাম লিগ্যান্ড ফর্মেশন এবং চিলেট ফর্মেশন পড়েছিলাম। চিলেট কাকে বলে, কিভাবে ফর্ম করে, এগুলো পড়েছিলাম। এখন আমরা অল্প কয়েকটা কোশ্চেন পড়বো, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ চিলেট ফর্মেশন। চিলেটটা কি সেটা একটু বলে নিই। এই যে ধরো, যখন একটা মেটাল অ্যাটমের সাথে যতগুলো, যেমন ধরো এখানে এই একটা লিগ্যান্ড, ঠিক আছে, এই লিগ্যান্ডের যতগুলো হাত আছে বা যতগুলো দাঁত আছে সবগুলোই হচ্ছে এই মেটালের সাথে যুক্ত থাকবে এবং একটা কাঁকড়ার কামড়ের মতো একটা কম্পাউন্ড ফর্ম করবে। এগুলোকেই বলা হচ্ছে চিলেট। ঠিক আছে, তাহলে চিলেট কম্পাউন্ডকে একটু মনে রেখো, যে ছবিগুলোতে তীর চিহ্ন দ্বারা বোঝানো থাকবে সেগুলো হচ্ছে চিলেট। চিলেট হচ্ছে এটা তো একটা নর্মাল কথা যে এগুলো হচ্ছে একটা কমপ্লেক্স ম্যাম কম্পাউন্ড। আবার বলেন, এটা বুঝি নাই। আচ্ছা, এটা বোঝার জন্য এটা বুঝিয়েছিলাম তোমাকে সেই লাস্টের বার। এখান থেকে একটু পড়া লাগবে, বুঝেছো? ম্যাম সিলেট প্রথম থেকেই শুরু করেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলো এখানে এটা পড়তে থাকি, তাহলে বুঝতে পারবা। when all the donor atoms of a polydentate ligand get coordinated with the same metal ion, we get a complex compound which known as chelate. কি বলেছে? all the donor atoms of a polydentate ligand get coordinated with the same metal. এখানে কি বললাম? যে এখানে লিগ্যান্ডের নামটা কি দেখি তো, বলো তো। এখানে যে লিগ্যান্ডটা আছে সেটার নাম কি? এটা সম্ভবত ইডিটিএ। হ্যাঁ, ইডিটিএ। তো ইডিটিএ এর হচ্ছে কয়টা হাত? 6টা হাত বা 6টা ডোনার অ্যাটম। ঠিক আছে, এটা হচ্ছে ইডিটিএ। ইডিটিএ এর যে মলিকুলার ফর্মুলা সেটা হচ্ছে এটা। তাহলে এখানে দেখো স্টার চিহ্ন দ্বারা তার ডোনার অ্যাটম গুলোকে বোঝানো হয়েছে। এখানে কার্বক্সিলেট যে আয়ন আছে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা। আবার নাইট্রোজেন অ্যাটম আছে এই 2টা। 4 আর 2 6টা। স্ট্রাকচার গুলো কি জানতে হবে ম্যাম? এটা হুম, বুঝতে পারলাম না। হ্যাঁ, স্ট্রাকচারটাই তো মেইন, এগুলো প্র্যাকটিস করতে হবে। যখন এরকম উদাহরণ আসবে তখন ম্যাম কমপক্ষে আমাদের কোনটা কোনটা প্র্যাকটিস মানে স্ট্রাকচার দরকার হবে একটু বলে দিন। যে কয়টা ইয়া করেছি এ পর্যন্ত, যে কয়টা করেছি সে কয়টা। আচ্ছা, আমি আপাতত এখন চিলেট সম্পর্কে বোঝাই। দেখো তোমরা চিলেটটা কি বুঝতে পারলা কি? এখানে 6টা, মনে করো যে এখানে 6টা হাত আছে, এই লিগ্যান্ডের 6টা হাত আছে। 6টা হাত আছে বলতে কি, তারা সবগুলো যদি হচ্ছে একটা মেটালের সাথেই যুক্ত থাকে, একটা মেটালকেই ডোনেট করে, তাহলে চিলেট ফর্ম করবে। ঠিক আছে, এমনও তো হতে পারতো যে হচ্ছে এই 3টা একটা মেটালকে ম্যাম দিল। ডোনার গুলোকে কি সিলেট বলবো না না যে না না গ্রহণ না করতে না থাকে? না, এই গোটাটা মিলে হচ্ছে একটা লিগ্যান্ড। চিলেট হচ্ছে ডোনার অ্যাটম প্লাস মেটাল আয়ন। ঠিক আছে, এই যে বি নামে যে হচ্ছে কমপ্লেক্সটা আছে সেটাকে বলবো চিলেট। বুঝতে পেরেছো? জি ম্যাম। চিলেটটা কি বোঝা গেল? ম্যাম সম্পূর্ণ এই যে যৌগটাকে চিলেট বলতেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো একটা কমপ্লেক্স কম্পাউন্ড। এই ধরনের কমপ্লেক্স কম্পাউন্ডকে বলা হয় চিলেট। আচ্ছা ঠিক আছে, আর একটা কথা কি বোঝাতে চাচ্ছিলাম যে দেখো এখানে 6টা হাত আছে। একই কথা বারবার বলছি যে লিগ্যান্ডের 6টা হাত আছে। এমনও তো হতে পারতো যে এই 3টা একটা মেটালকে দিল আর এই 3টা আরেকটা মেটালকে দিল, এই যে ব্রিজিং এর মতো করে। ঠিক আছে, দেখো যেমন দেখো এখানে 2টা মেটাল আছে আর মাঝখানে একটা লিগ্যান্ড। ঠিক আছে, এমনও তো হতে পারতো। কিন্তু যখন 6টার মধ্যে 6টাই একটা মেটালকে দিয়ে যখন কমপ্লেক্স গঠন করবে তখন সেটাকে বলবো চিলেট। ঠিক আছে, তো চিলেটের আর অ্যাপ্লিকেশন যদি ম্যাম আলাদা আলাদা মানে ওই যে ব্রিজের মতো করে দেয় তাহলে? তখন ওটার নাম হবে কমপ্লেক্স কম্পাউন্ড। জাস্ট সেই কমপ্লেক্স কম্পাউন্ডের আলাদা নাম, কমপ্লেক্স কম্পাউন্ডেরই একটা ভাগ হচ্ছে চিলেট। ঠিক আছে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা,
অ্যাপ্লিকেশনের 1 নম্বর অ্যাপ্লিকেশন হচ্ছে ফরমেশন অফ চিলেটস ইন অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি। অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে কোয়ালিটেটিভ আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভ বলতে যে আমার কাছে একটা স্যাম্পল থাকলো, এই স্যাম্পলে বলে দিলাম যে নিকেল উপস্থিত আছে কি আছে না সেটা বলো, সেটা হচ্ছে কোয়ালিটেটিভ, ঠিক আছে। আর কোয়ান্টিটেটিভ হচ্ছে বলে দিলাম এই স্যাম্পলে নিকেল আছে, কত পরিমাণ নিকেল আছে সেটা বের করো, সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। তো কোয়ালিটেটিভটাকে আরেকটা বলা হয় যে আইডেন্টিফিকেশন, এস্টিমেশন এন্ড আইডেন্টিফিকেশন অফ নিকেল আয়ন বাই ডাইমিথাইল গ্লাইঅক্সাইম। কিভাবে হচ্ছে আইডেন্টিফাই করব, স্যাম্পলে হচ্ছে আমরা ডাইমিথাইল গ্লাইঅক্সাইম যদি অ্যাড করি তাহলে সেই লিগ্যান্ডটা নিকেল আয়নের সাথে যুক্ত হয়ে কমপ্লেক্স কম্পাউন্ড গঠন করে এবং একটা রেড কালারের প্রেসিপিটেট তৈরি করে, ঠিক আছে। এই কম্পাউন্ডের একটা নাম আছে, সেটা হচ্ছে বিস ডাইমিথাইল গ্লাইঅক্সাইমেটো নিকেল 2। তো এই যে রেড কালারের উপস্থিতি থেকে আমরা বুঝতে পারবো যে এই স্যাম্পলে আমাদের নিকেল ছিল। এস্টিমেশনটা কি, কমপ্লেক্সোমেট্রিক টাইট্রেশনের মাধ্যমে এটার হচ্ছে পরিমাণ নির্ণয় করা যায়। কমপ্লেক্সোমেট্রিক টাইট্রেশন পরে পড়বো আমরা। আচ্ছা, একইভাবে হচ্ছে এস্টিমেশন অফ ম্যাগনেসিয়াম এন্ড ক্যালসিয়াম আয়নস বাই ইডিটিএ একটা গেল। নেক্সটে আছে হচ্ছে ফরমেশন অফ চিলেট, ফরমেশন অফ চিলেটস ইন সফটেনিং অফ ওয়াটার। আমরা হচ্ছে যখন বয়লার নিয়ে কাজ করা হয়, বয়লার কি জানো তো? বয়লারে হচ্ছে যে জাস্ট ধরে নাও বয়লার যে কেমিক্যাল ইন্ডাস্ট্রি গুলো আছে সেখানে বয়লার দরকার হয়। বয়লারে কি হয় যে নর্মাল টেম্পারেচারের পানি থেকে হয়তো স্টিম উৎপন্ন করা হয় অথবা হাই টেম্পারেচারে কোনো পানি আমাদের দরকার হয়, তখন এই জিনিসগুলো দরকার হয়, ঠিক আছে। তো পানিতে যদি হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম বা আয়রন এগুলো থাকে, তখন বয়লারের যে সারফেসটা আছে, ইন্টারনাল সারফেস আছে, সেখানে একটা স্কেল তৈরি করে। স্কেল তৈরি করে বলতে যে হচ্ছে যেমন মনে করো যে একটা পাইপ দিয়ে যদি প্রতিনিয়ত পানি যায়, পানিতে থাকা আয়রন সেই পাইপে জমতে থাকে, ঠিক আছে। জমতে জমতে কি হয়, পাইপের যে ডায়ামিটার সেটা কমে যায়। এটা একটা অনেক বড় প্রবলেম, সেটা করশনেরও সৃষ্টি করে, ঠিক আছে, যদি মেটাল টিউব হয়। তো এই জিনিসটা রোধ করার জন্য আমাদের হচ্ছে সেই বয়লারের ওয়াটারের সাথে কিছু চিলেট যোগ করা হয়, যেমন হচ্ছে ইথিলিন ডায়ামিন টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড। এটা যদি অ্যাড করা হয় তখন পানিতে থাকা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম যেগুলো হচ্ছে পানিকে হার্ড করে ফেলে, সেগুলোকে ওয়াটার সলিবল একটা চিলেট কমপ্লেক্স তৈরি করে। তার ফলে কি হয় যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম গুলো আর বয়লারের সারফেসে বা পাইপের সারফেসে জমতে পারে না। এটাই হলো ফরমেশন অফ চিলেটস ইন সফটেনিং অফ ওয়াটার। ফরমেশন অফ চিলেটস ইন ম্যাম মেডিসিন। চিলেট কি একটা, এই যে ইডিটিএ, এটাই কি শুধুমাত্র চিলেট? না, এটা হচ্ছে লিগ্যান্ড, এটা লিগ্যান্ড, কিন্তু এই ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এর সাথে চিলেট গঠন করবে, ঠিক আছে। ফরমেশন অফ চিলেটস ইন মেডিসিন, মেডিসিনের রেসপেক্টে যে অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে কি যে লেড, মনে করো কোনো পার্সন লেড দ্বারা হচ্ছে পয়জন হয়েছে, ঠিক আছে। তাহলে বডি থেকে লেড রিমুভ করব কিভাবে? তখন এই চিলেশন প্রক্রিয়ার সাহায্য নেওয়া হয়। সেক্ষেত্রে কি হয় যে ক্যালসিয়াম, সোডিয়াম ক্যালসিয়াম ইডিটিএ ইউজ করা হয়। ডিসঅর্ডার অফ লিভার, লিভারের ডিসঅর্ডারের একটা মেইন কারণ হচ্ছে যে লিভারে ক্যালসিয়াম আয়ন জমা হয়ে যাওয়া। তখন সেটাকে দূর করার জন্য চিলেশন প্রক্রিয়ার মাধ্যমে এই লিভারের যে ডিসঅর্ডারটা বা ক্যালসিয়ামের উপস্থিতিটা, সরি এখানে ক্যালসিয়াম না, এটা কপার, ঠিক আছে, এখানে হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে কপার। কপার আয়ন যদি হচ্ছে লিভারে জমতে থাকে তাহলে লিভারে ডিসঅর্ডার দেখা যায় এবং সেটা হচ্ছে রিডিউস করার জন্য চিলেশন প্রক্রিয়া সাহায্য নেওয়া হয়।
ফরমেশন অফ চিলেটস ইন লিভিং সিস্টেম। এখানে হিমোগ্লোবিন আছে আর ক্লোরোফর্ম আছে, যেগুলো যে পাতায় কালার দেয় বা রক্তে যে কালার দেয়, সেটাও একটা মেটালের সাথে, যেমন এখানে হচ্ছে আয়রনের সাথে চিলেট ফর্ম করে তারা তাদের কাজ সম্পন্ন করে। নোমেনক্লেচারটা আমরা পরে পড়বো, নামকরণটা পরে পড়বো। আমরা কিছু থিওরিতে যাব। ও আচ্ছা, থিওরির আগে একটু ফ্যাক্টর গুলো পড়া লাগবে আমাদের। Factors affecting the stability of metal complex. এখানে জাস্ট আমরা জানবো যে কি কি ফ্যাক্টর কাজ করে এবং এই ফ্যাক্টর গুলোর জন্য সেই চিলেশনের বা চিলেট যে কমপ্লেক্সটা আছে বা মেটাল কমপ্লেক্স আছে, সেটার স্ট্যাবিলিটিটা কমে যায় নাকি বেড়ে যায়। সাইজ অফ সেন্ট্রাল মেটাল অ্যাটম, সেন্ট্রাল মেটাল অ্যাটমের সাইজ যদি হচ্ছে বেড়ে যায়, তাহলে সেই মেটালের স্ট্যাবিলিটিটা কমে যাবে। চার্জ অন দ্য সেন্ট্রাল মেটাল অ্যাটম, সেন্ট্রাল মেটাল আয়নের যদি চার্জের মান বেড়ে যায়, তাহলে সেই মেটাল আয়ন যে কমপ্লেক্স কম্পাউন্ড গঠন করবে তার স্ট্যাবিলিটিটা বেড়ে যাবে। ঠিক আছে, এভাবে আরো কিছু আছে, যেমন ইলেকট্রোনেগেটিভিটি আর হচ্ছে পোলারাইজিং পাওয়ার। ইলেকট্রোনেগেটিভিটি আর পোলারাইজিং পাওয়ার সেন্ট্রাল মেটাল আয়নের যদি বেড়ে যায়, তাহলে একইভাবে স্ট্যাবিলিটিটা বেড়ে যাবে। আয়নাইজেশন এনার্জি এর ক্ষেত্রেও তাই, একইভাবে হচ্ছে যোজনী যখন 2, সেই মেটাল আয়নের ক্ষেত্রে আয়নাইজেশন এনার্জির বৃদ্ধির সাথে সেই কমপ্লেক্স কম্পাউন্ডের হচ্ছে স্ট্যাবিলিটিটা বেড়ে যায়। প্রপার্টিজ অফ লিগ্যান্ডে একই রকম ভাবে আছে। সাইজ এন্ড চার্জ অফ লিগ্যান্ড, জাস্ট কি কি আমি বললাম যে এই প্রপার্টির মধ্যে আমরা বলবো কি কি ফ্যাক্টর কাজ করে আর কিভাবে কাজ করে। সাইজ এবং লিগ্যান্ডের সাইজ এবং চার্জ যদি বেড়ে যায়, তাহলে সাইজ যদি বেড়ে যায় তাহলে কি হবে, তার সেই লিগ্যান্ড যে কমপ্লেক্স কম্পাউন্ড গঠন করবে সেটার স্ট্যাবিলিটি কমে যাবে। আর যদি চার্জ বেড়ে যায় তাহলে স্ট্যাবিলিটিটা বেড়ে যাবে। ডাইপোল মোমেন্ট এখানে আছে, ডাইপোল মোমেন্টের সাথেও সমানুপাতিক সম্পর্ক। ডাইপোল মোমেন্ট যদি লিগ্যান্ডের বেড়ে যায়, তাহলে স্ট্যাবিলিটি কমপ্লেক্স কম্পাউন্ডের স্ট্যাবিলিটিটা বেড়ে যাবে। বেসিক ক্যারেক্টার আছে নেক্সটে। বেসিক ক্যারেক্টার অফ লিগ্যান্ড, বেসিক ক্যারেক্টার বলতে হচ্ছে প্রোটন গ্রহণের ক্ষমতা, ইলেকট্রন দানের ক্ষমতা। এটা যদি বেড়ে যায় তাহলে কি হবে, স্ট্যাবিলিটিটা বেড়ে যাবে। আচ্ছা, স্টেরিক হাইন্ড্রেন্স বলতে যদি কোনো হচ্ছে বড় কোনো গ্রুপ উপস্থিত থাকে, তাহলে একটা হাইন্ড্রেন্স বলতে একটা বাধা দিবে। ঠিক আছে, সেক্ষেত্রে কমপ্লেক্স কম্পাউন্ডের স্ট্যাবিলিটিটা কমে যাবে। স্ট্যাবিলিটি অফ চিলেটস অর চিলেট ইফেক্ট। আচ্ছা, এখানে বলা হয়েছে যে নরমাল যে কমপ্লেক্স কম্পাউন্ড গুলো আছে তার থেকে চিলেট নামের যে কমপ্লেক্স কম্পাউন্ড গুলো আছে তাদের স্ট্যাবিলিটিটা বেশি হয়। স্ট্যাবিলিটিটা কেন বেশি হয়, যে যখন চিলেট ফর্ম করছে তার এনট্রপি বেশি হয়। ঠিক আছে, এখানে দেখো, দ্য গ্রেটার স্ট্যাবিলিটি অফ এ চিলেটেড কমপ্লেক্স as compared to that of a non-chilated complex is due to the increase in entropy. এনট্রপি বেড়ে যায়। এনট্রপিটা কিভাবে বেড়ে যায় এটা দেখি। এ নাম্বার রিঅ্যাকশন হচ্ছে একটা নরমাল কমপ্লেক্স কম্পাউন্ড ফরমেশন, ঠিক আছে, আর বি নাম্বার হচ্ছে একটা চিলেট কমপ্লেক্স কম্পাউন্ড ফরমেশন। এখানে আমরা দেখতে পারি নরমাল এনট্রপি বেড়ে গেলে না হচ্ছে বিশৃঙ্খলা বেড়ে যায়, আর হচ্ছে হ্যাঁ। বিশৃঙ্খলা বেড়ে গেলে আপনার স্টেবিলিটি কমে যাওয়ার কথা না? না, স্ট্যাবিলিটিটা এক্ষেত্রে বেড়ে যাওয়ার কথা। আচ্ছা, তো থামো, এখানে বলছি, আমি একটু বিস্তারিত বলতে দাও। আচ্ছা, এখানে দেখো এনট্রপিটা কিভাবে বাড়ছে সেটা প্রথমে ব্যাখ্যা করা হয়েছে। বাম পক্ষে আমাদের কয়টা পার্টিকেল আছে? 6টা, আর একে 7টা। এ পাশেও তাই, 6 আর একে 7। একটা লিগ্যান্ড জাস্ট একটা ওয়াটার মলিকিউলকেই হচ্ছে ডিসপ্লেস করেছে। ঠিক আছে, আর হচ্ছে যখন চিলেট ফর্ম করছে তখন বাম পাশে হচ্ছে
পার্টিকেল থাকছে কয়টা, 3 আর 1 4টা, কিন্তু এদিকে পার্টিকেল ফর্ম হচ্ছে 6 আর 1 7টা। ঠিক আছে, এখান থেকে আমরা দেখতে পাই একটা হচ্ছে লিগ্যান্ড, ইএন হচ্ছে এখানে লিগ্যান্ড দ্বারা, লিগ্যান্ড বোঝানো হয়েছে ইএন দ্বারা। একটা লিগ্যান্ড একটার বেশি ওয়াটার মলিকিউলকে ডিসপ্লেস করছে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাই নাম্বার অফ পার্টিকেলস অন দ্য রাইট হ্যান্ড সাইড অফ দ্য রিঅ্যাকশন বি which represents the formation of chelated complex is greater than that on the left hand side, while the number of particles on both sides of reaction A representing the formation of non-chelated complex is the same. Consequently, the chelated complex is more stable than the non-chelated complex. তো আমাদের হচ্ছে বেসিক কথা যেটা, সেটা হচ্ছে এনট্রপি বেড়ে যাওয়ার জন্য নন চিলেটেড গুলা কি হচ্ছে শুধু কমপ্লেক্স যে যৌগগুলো থাকবে ওগুলা? নরমাল কমপ্লেক্স কম্পাউন্ড, হ্যাঁ এটা হচ্ছে নরমাল কমপ্লেক্স কম্পাউন্ড, আর এটা হচ্ছে চিলেট। আর এখানে বেশ কিছু থিওরি আছে। ওয়ার্নার্স থিওরিটা একটু সংক্ষেপে বলি। আচ্ছা, ওয়ার্নার্স থিওরি থাক, পরে এটা ব্যাখ্যা করব। আজকে আমাদের জন্য একটু কিছু কমাইলে ভালো হইতো না? হ্যাঁ, কমিয়ে তো দিতে চাচ্ছি। ওয়ার্নার্স থিওরি না হয় না পড়ো, দেখা যাক কি হয়। তবে এখানে তোমাদের থিওরি গুলো পড়তে হবে। ঠিক আছে, থিওরি গুলো বেশ মানে মেইন ইম্পর্টেন্ট। এখানে কমপ্লেক্স কম্পাউন্ড ফর্মেশনের ক্ষেত্রে ভ্যালেন্স বন্ড থিওরি সম্পর্কে একটু পড়বো আমরা। ভ্যালেন্স বন্ড থিওরিটাকে আবার হচ্ছে বেশ কিছু ভাগে ভাগ করা হয়েছে, যেমন অক্টাহেড্রাল কমপ্লেক্স গুলো কিভাবে হচ্ছে গঠন হয় সেটা সম্পর্কে বর্ণনা আছে। এটার মধ্যে 2 ভাগে ভাগ করা হয়েছে, ইনার অরবিটাল অক্টাহেড্রাল কম্পাউন্ড আর একটা হচ্ছে আউটার অরবিটাল অক্টাহেড্রাল কমপ্লেক্স, আবার হচ্ছে টেট্রাহেড্রালের জন্যও আছে। তো আমরা প্রথমে আসি ভ্যালেন্স বন্ড থিওরি থেকে কি বলছে। দ্য সেন্ট্রাল পস্টুলেট গুলা কি? নাম্বার 1, the central metal atom or ion makes available a number of empty sp and d atomic orbitals equal to its coordination number. Central metal ion আছে যেটা, সেটা ফ্রি হচ্ছে sp d অরবিটাল উৎপন্ন করবে। এই সমস্ত ফাঁকা sp d অরবিটাল গুলো হাইব্রিডাইজ করে সমশক্তি সম্পন্ন হচ্ছে অরবিটাল উৎপন্ন করবে। তারপর কি হবে, লিগ্যান্ড যেটা থাকবে, লিগ্যান্ডে অবশ্যই একটা হচ্ছে সিগমা অরবিটাল থাকতে হবে, যেখানে লোন পেয়ার ইলেকট্রন অবস্থান করবে। সেই লোন পেয়ার ইলেকট্রন তখন sp-d অরবিটাল গুলোতে দান করার মাধ্যমে একটা কোঅর্ডিনেট বন্ড গঠন করবে। তো যখন হচ্ছে এই কোঅর্ডিনেট বন্ড গঠন করা হয়ে গেল, তারপরে যে ভ্যাকেন্ট হাইব্রিড অরবিটাল গুলো ওভারল্যাপ করার পরে মেটাল লিগ্যান্ড একটা সম্পর্ক গঠন হবে বা একটা বন্ড গঠন হবে। দেন কি হবে, the non-bonding electrons of the metal atom or ion are then rearranged in the metal orbitals. Non-bonding ইলেকট্রন গুলো পরে rearranged হয়ে যাবে। যেমন এটাকে উদাহরণ দ্বারা ব্যাখ্যা করা হবে পরে। এটা হচ্ছে ইনার অরবিটাল অক্টাহেড্রাল কমপ্লেক্স। ইনার অরবিটাল বলতে গেলে কি বোঝাচ্ছে, এখানে দেখো, মনে করো কোবাল্ট অ্যাটম নিয়ে আমরা কাজ করছি। কোবাল্ট অ্যাটমে লাস্ট কক্ষপথে আছে হচ্ছে এরকম 3d7 4s2 4p0। তো কোবাল্টের হচ্ছে যোজনী 3। তো যখন কোবাল্ট 3+ তখন তাদের কনফিগারেশনটা কিছুটা এরকম, এখান থেকে 3টা ইলেকট্রন সরিয়ে নেওয়া হলো। ঠিক আছে, তারপর যেটা বলা হয়েছে যে এই যে লাস্টে যেটা বলা হয়েছে যে রিঅ্যারেঞ্জ করে ফেলে নন বন্ডিং ইলেকট্রন গুলো, এখানে এই স্টেপে সেটা দেখানো হয়েছে। ঠিক আছে, সবগুলো পেয়ার্ড হয়ে যায়। তাহলে কয়টা ফাঁকা থাকলো, ডি অরবিটালে 2টা ফাঁকা থাকলো, s একটা s আর 3টা p অরবিটাল d2 sp3। এরা হাইব্রিডাইজ হয়ে এক সমশক্তি সম্পন্ন অরবিটাল গঠন করবে। ঠিক আছে, ম্যাম এর রিঅ্যারেঞ্জ হয়ে ম্যাম এই যে 5টা থেকে 3টাতে কেন চলে আসলো?
ও এখানে দেখো পেয়ার্ড হলো, এইটা এটার সাথে পেয়ার্ড হলো আর এইটা এটার সাথে পেয়ার্ড হলো, ঠিক আছে। এটা কারণটা কি ম্যাম? এটার কারণ হচ্ছে যে নিয়ম আছে, হুন্ডির নীতি আছে যে কি বলে এটার কারণ হচ্ছে যে এগুলো হাইব্রিডাইজ হবে, ঠিক আছে। হাইব্রিডাইজ হয়ে এরা সমশক্তি সম্পন্ন অরবিটাল উৎপন্ন করবে, যেটা কিনা লিগ্যান্ডের, এটা হবে আবার হচ্ছে লিগ্যান্ডের উপস্থিতিতে, ঠিক আছে। লিগ্যান্ডের উপস্থিতির কারণে এটা হবে, ঠিক আছে। এই অরবিটাল গুলো তো আমাদের দরকার হচ্ছে এই বন্ড ফর্ম করার জন্য, লিগ্যান্ডের সাথে বন্ড ফর্ম করার জন্য, তাহলে বাকিগুলো পেয়ার্ড হয়ে যাবে, ঠিক আছে। অথবা এভাবে বলতে পারো যে এই লিগ্যান্ডের উপস্থিতিতে এগুলো এই যে হচ্ছে আনপেয়ার্ড ইলেকট্রন গুলো ছিল সেগুলো পেয়ার্ড হয়ে যাবে। তাহলে এখানে কি থাকলো আমাদের D2sp3, এটা হাইব্রিডাইজ করবে এবং এটা তো জাস্ট সিম্পল যে 6টা অ্যামোনিয়া থেকে 6টা অ্যামোনিয়ার যে হচ্ছে নন বন্ডিং ইলেকট্রন গুলো ছিল, ইলেকট্রন 2টা ছিল, সেগুলো দান করে আবার হচ্ছে কোঅর্ডিনেট বন্ড গঠন করবে। আচ্ছা এখানে দেখো D2 আছে sp এর ভেতরে, ঠিক আছে। দেখো কারণ হচ্ছে এখানে ডি এর যে এন নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, সেটা হচ্ছে 3 আর sp এর ক্ষেত্রে 4, এই জন্য এটাকে বলা হয়েছে যে ইনার অরবিটাল অক্টাহেড্রাল কমপ্লেক্স, ঠিক আছে। যদি এরকম হতো sp3d2 যদি হতো তাহলে সেটাকে বলা হতো আউটার অরবিটাল অক্টাহেড্রাল কমপ্লেক্স। ম্যাম এটা আরেকবার বলেন। ইনার অরবিটাল বলছে কখন, যখন ডি অরবিটালের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এস এবং পি এর থেকে কম, এক কম, অবশ্যই এক কম, তখন, ঠিক আছে। যদি এরকম হাইব্রিডাইজ হতো sp3d2, এরকম যদি হাইব্রিডাইজ হতো, হাইব্রিডাইজেশন হতো, সেক্ষেত্রে বলা হতো আউটার অরবিটাল অক্টাহেড্রাল কমপ্লেক্স। এটা এখানে আছে, এই যে দেখো 4s 4p 4d sp3d2, এটা পরের ক্লাসে পড়াবো। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে D2sp3 হাইব্রিডাইজেশন হয় হচ্ছে একটা লিগ্যান্ডের উপস্থিতিতে। ঠিক আছে, দেখো আর এখন হচ্ছে না, দুইটাতে কানেকশন আছে তো ওই জন্য হচ্ছে না, ক্লাস শেষে আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আজকের ক্লাসে কোনো ম্যাম প্রশ্ন একটা আছে? কথা বলার ছিল। হ্যাঁ বলো। ম্যাম আপনি আমাদের কেমিস্ট্রি যে ফার্স্ট যে নাম্বার প্র্যাকটিক্যালটা দিছিলেন না, ওই যে ম্যানুয়াল দিছিলেন, হ্যাঁ ওইটা ম্যাম আপনি ভুল দিছেন। আমাদের হচ্ছে যখন প্র্যাকটিক্যাল করানো হয়েছিল তখন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের হচ্ছে স্ট্রেংথ বের করা হয়েছিল সোডিয়াম বাইকার্বনেট দ্বারা, আর আপনি দিছেন ম্যাম সোডিয়াম হাইড্রোক্সাইডের হচ্ছে স্ট্রেংথ বের করতে হবে ও হাইড্রোক্লোরিক অ্যাসিড আচ্ছা দ্বারা। আচ্ছা মানে আচ্ছা, ঠিক আছে, উল্টা পাল্টা হয়ে গেছে। ওটা তোমরা ঠিক করে নিও। হ্যাঁ ম্যাম সেটাই আপনাকে জানানোর ছিল হ্যাঁ যে আপনি ভাবলেন আচ্ছা, ওইটা আমরা লিখলাম একটা। হ্যাঁ ঠিক আছে, ওটা তোমরা তাহলে ঠিক করে নিও। হ্যাঁ জি ম্যাম। আচ্ছা, তাহলে নেক্সট মঙ্গলবারে আমাদের হচ্ছে কি আছে, কুইজ আছে ল্যাব প্র্যাকটিক্যালের উপরে। ঠিক আছে, তাহলে আর কেউ কিছু বলবা, কোনো প্রশ্ন? ক্লাস মিটিং এখানেই শেষ করতে যাচ্ছি। গ্যাসের কেমিক্যাল প্রপার্টিস এর যে আপনি এগুলো দিছিলেন পয়েন্ট গুলা হুম, স্পেসিফিক, ওগুলো ম্যাডাম ওভাবে পাইতেছি না খুঁজে কোথাও। কি বলেছিলাম? ম্যাডাম আপনি ওই যে অ্যানায়ন ক্যাটায়ন বৈশিষ্ট্যগুলো বলছিলেন আলাদা আলাদা, তারপরে মানে আয়নিক বন্ড ফর্মেশন করে না, কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন করে না। ও আচ্ছা, লেকচার থেকেই তোমরা লিখতে পারবা, বুঝছো? আচ্ছা, হ্যাঁ এখানে একটু থামো, আরেকবার একটু বলি দেখি। আয়নিক কম্পাউন্ড কেন গঠন করে না?
নোবেল সার্চ গ্যাস দিছিলাম। ম্যাম এটা পাওনি? অনেক কঠিন ছিল বের করা, অনেক সার্চ দিয়েও পাওয়া যাচ্ছিল না এই নোবেল গ্যাস সম্পর্কে বিস্তারিত। আচ্ছা আমি তো মুখে বলেই দিয়েছিলাম, সেখান থেকেই লিখতে পারো। অ্যানোন সৃষ্টি কিভাবে হয় তোমরাই বলো। আমি তো হচ্ছে পয়েন্টগুলো বলে দিয়েছি, সেখান থেকেও চিন্তা করে বলতে পারো। ম্যাম আয়নিক বন্ড, ইলেকট্রন অ্যাফিনিটি বেশি থাকতে হবে। হ্যাঁ ঠিক আছে। আবার হচ্ছে ক্যাটায়ন সৃষ্টি করতে গেলে কি দরকার হয়? আয়নেশন এনার্জি অনেক কম থাকতে হবে। ক্যাটায়ন সৃষ্টির জন্য হচ্ছে তার লাস্ট কক্ষপথ থেকে হচ্ছে ইলেকট্রন বের করে নিতে হয়, ইলেকট্রন অপসারণ করা দরকার হয়। এই কথাগুলোকে একটু সাজিয়ে লিখতে হবে, ঠিক আছে? প্রথমে বলেছিলাম যে আয়নিক কম্পাউন্ড কেন গঠন করে না, যে অ্যানায়ন সৃষ্টি করা দরকার হয়, ক্যাটায়ন সৃষ্টি করা দরকার হয়। অ্যানায়ন সৃষ্টি জন্য দরকার হয় হচ্ছে সেই মানে যে অ্যাটমের হচ্ছে কম্পাউন্ড গঠন করবে, সেই অ্যাটমের ইলেকট্রনের প্রতি আসক্তি থাকা দরকার হয়, তাহলে অ্যানায়ন ফর্ম করবে, তাই না? ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন ফর্ম করবে বা নেগেটিভ আয়নে রূপান্তরিত হবে। যেহেতু এইসব নোবেল গ্যাসের হচ্ছে কোনো মানে ইলেকট্রন আসক্তি নাই, সেহেতু এরা অ্যানায়ন ফর্ম করে না, ঠিক আছে? একইভাবে ক্যাটায়ন সৃষ্টি কেন করে না সেই কথাটা লিখলাম, বুঝতে পেরেছো? জি ম্যাম। হবে হ্যাঁ আচ্ছা, এমনি সাদা পেজে। এমনি A4 পেজে লিখতে যদি দাও তাহলে এমনি নর্মাল সাদা কাগজে লিখে নাও। সেগুলোকে হচ্ছে সার্চ দিয়ে তোমরা বেশ কিছু ইনফরমেশন পাবা, সেগুলোকে গ্যাদার করে এই কথাটা লিখতে হবে, এই অ্যান্সারটা করতে হবে। অ্যানায়ন বা নেগেটিভ আয়ন সৃষ্টি করে না কেন? এদের অক্টেট পূরণ থাকে সেজন্য। অক্টেট পূরণ থাকে সেটা তো ইলেকট্রন আসক্তি নাই, যার জন্য হচ্ছে ওরা এটা হচ্ছে মেইন কথা, এটা হচ্ছে মেইন কথা। এই যে এই কথাগুলো নোট ডাউন করলেই হয়ে যাবে। প্রথমে কি বলবা, যে অ্যানায়ন সৃষ্টি করার জন্য হচ্ছে যে আমাদের একটা অ্যাটমের ইলেকট্রনের প্রতি আসক্তি থাকা দরকার হয়। নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে এটা নাই, তাহলে অ্যানায়ন সৃষ্টি না করার কারণ হচ্ছে ইলেকট্রন আসক্তি প্রায় শূন্য, ঠিক আছে? এটাকে 2-3 লাইনে একটু ব্যাখ্যা করলাম। ক্যাটায়ন সৃষ্টি হবে না কেন? ম্যাম হচ্ছে কারণ এদের অষ্টক পূর্ণ থাকে ম্যাম, আর এক্সট্রা ইলেকট্রন নিতে চায় না। আয়োনাইজেশন এনার্জি বেশি। সেই জন্য হচ্ছে ইলেকট্রন ত্যাগ করতে আচ্ছা পারে না। আমি একটা কথা ঠিক করে দিই। আর ক্যাটায়নের কথা যখন বলবা তখন ইলেকট্রনের আসক্তির কথাটা আসবে না। কেন আসবে না? ক্যাটায়ন তো পজিটিভ চার্জ হতে হবে, ইলেকট্রন নিলে তো সে নেগেটিভলি চার্জ হয়ে যাবে, তাই না? ইলেকট্রন আসক্তির কথা কখন আসবে? যখন অ্যানায়ন সৃষ্টির বিষয়টা আসবে তখন। দুইটা আলাদা কিন্তু। অ্যানায়ন সৃষ্টি যখন কথা আসবে তখন আসবে ইলেকট্রন আসক্তির কথা, কিন্তু ক্যাটায়ন সৃষ্টির যখন কথা আসবে তখন আয়োনাইজেশন এনার্জির কথা বলতে পারো। কারণ আয়োনাইজেশন এনার্জিতে কি হয়, যে একটা ইলেকট্রন, সেক্ষেত্রে ওই সংজ্ঞাটা হবে যে লাস্ট কক্ষপথ থেকে একটা ইলেকট্রন সরিয়ে নিতে যে এনার্জিটা দরকার হয় সেটা অনেক বেশি, ঠিক আছে? তাহলে ক্যাটায়ন সৃষ্টি করতে না পারার কারণ হচ্ছে লাস্ট কক্ষপথটা অনেক সুস্থির এবং সেখান থেকে একটা ইলেকট্রন সরিয়ে নিতে প্রচুর এনার্জির দরকার হয়, ঠিক আছে? এটা গেল হচ্ছে আয়নিক কম্পাউন্ড কেন ফর্ম করতে পারে না। একইভাবে হচ্ছে সমযোজী বন্ধন সৃষ্টির কারণে বলবা যে হচ্ছে সমযোজী বন্ধনের সৃষ্টির করার যে হচ্ছে মেকানিজম, সেটা হচ্ছে দুইটা অ্যাটম মিলে তাদের লাস্ট কক্ষপথে এই অষ্টক পূরণ করতে থাকবে। তো নোবেল গ্যাসে যেহেতু অলরেডি অষ্টক পূরণ আছেই, সেহেতু এদের সমযোজী বন্ধন গঠনের প্রতি হচ্ছে টেন্ডেন্সিটা কম, ঠিক আছে? ফাইনালি একটা কথা লিখবা যে যখন হচ্ছে জেনন বা হচ্ছে হায়ার অ্যাটমিক ওয়েটের বা জেনন বা কিপ্টন এগুলোর বিষয় যখন আসে, তখন
তাদেরকে আয়নাইজ করতে বা ক্যাটায়ন ফর্ম করতে বা অ্যানায়ন ফর্ম করতে একটু সহজ হয়। ঠিক আছে? জেননের ক্ষেত্রে কি হয় যে তাদেরকে ১ নম্বর কথা হচ্ছে এক্সাইটেড স্টেটে নিয়ে যেতে কিছুটা আগের থেকে যে হিলিয়াম ছিল বা নিয়ন ছিল বা আর্গন ছিল তাদের থেকে একটু কম শক্তির দরকার হয়। ঠিক আছে? বুঝতে পেরেছো? দেখো আর কোনো সমস্যা আছে? বলে ফেলো সমস্যা থাকলে। ম্যাম ক্লাসরুমের কোডটা কি আরেকবার দেওয়া যাবে?